হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। আপনারা হয়তো জীবনে কখনো না কখনো হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরেছেন বা সেখান থেকে হয়তো অন্য কোথাও গেছেন। কিন্তু আপনারা কি জানেন, এই এত এত মানুষের ভিড়েও এই হাওড়া স্টেশনে এমন অনেক কিছু আছে, ইভেন এমন অনেক জায়গাও নাকি আছে যেখানে কিন্তু ঘটে গেছিল গা ছমছমে ভয়ের ঘটনা। আর এরকমই হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ধরার ক্ষেত্রে একবার ঘটে গেছিল একটা ভয়ঙ্কর ঘটনা, যেই ঘটনাটা আজও অরিন্দমের জীবনে কিন্তু দাগ কেটে আছে। আর সেই সত্যি ঘটনাটাই অরিন্দম আপনাদের সকলের সাথে শেয়ার করেছে এবং সেটা আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি এখন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ডেসক্রিপশানে ইমেল আইডি দেওয়া রয়েছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা সেই ঘটনা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি মনে করি ঘটনাগুলো আরও অনেক অনেক মানুষ যদি শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবেন, বুঝতে পারবেন। তার ফলে তার বিপদ থেকে নিজেদেরকে অনেকভাবেই কিন্তু রক্ষা করতে পারবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা নতুন চ্যানেল হয়েছে, কারণ আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন যে আমরা যেন আমেরিকায় যেখানে থাকি সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর, প্রকৃতি, বাজারে কি পাওয়া যায় সেগুলো দেখাই। তো সেগুলো তো ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো পসিবল নয়। তো সেই জন্যই আমরা একটা নতুন চ্যানেল খুলেছি, একটা নতুন নিবেদন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপার। তো এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট, প্রকৃতি সব কিছুই তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চ্যানেলটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য বংশপার। তো এবারে চলে যাচ্ছে আমি আজকের ঘটনায়। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিতই কয়েকটা কথা একটু আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। অরিন্দম যখন কলেজে পড়তো তো সেই সময় থেকেই কিন্তু ওর হাওড়া স্টেশনে থেকে, মানে ও হাওড়া আসতো ট্রেনে করে, সেখান থেকে ও বাসে করে কলেজ যেত। এবার কলেজ জীবন শেষ করার পরে ও ইঞ্জিনিয়ারিং পড়তো। তো তারপরে ও একটা অফিসে চাকরি পায়। এবার ও প্রত্যেক দিন কিন্তু পাঁশকুড়া লোকাল ধরে হাওড়ায় আসতো এবং সেখান থেকে, সেই হাওড়া স্টেশন থেকে আবারও বাসে করে ওর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেত। তো এই হাওড়া স্টেশনে যাতায়াত কিন্তু সেই কলেজ লাইফ থেকে ওর। এবার ও যখন হাওড়া স্টেশনে আগে বন্ধু বান্ধবদের সাথে আসতো, কলেজ যাতায়াত করতো, সেই সময় কিন্তু কোনোদিন ওর সাথে এমন কিছু ঘটেনি বা এমন কিছু ওর মনে হয়নি যেটা খুব স্পুকি বা যেটা থেকে কোনো ভৌতিক ভীতি বা ভয় আসতে পারে, এরকম কখনোই কিন্তু কিছু ওর মনে হয়নি। এবারে যেটা অরিন্দম লিখেছে যে ও কিন্তু মানে যখন কলেজে পড়তো সেই সময় থেকে ওর একটা মাথার মধ্যে চাপ ছিল যে ওকে একটা ভালো চাকরি পেতে হবে। এবার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, কমপ্লিট করার পরে ও চাকরি পেয়েছে। এবার চাকরি পাওয়ার সময় থেকেও ওর জীবনে বিভিন্ন কিছু ওর শখ আহ্লাদ ছিল, সেগুলোকেও পূরণ করতে চাইতো। ওর নিজে একটা, ওর স্বপ্ন ছিল যে একদিন ও নিজের টাকায় জমি একটা বাড়ি করবে বা ফ্ল্যাট কিনবে। তো এরকম সবার যা এরকম আর কি উদ্দেশ্য থাকে বা একটা যেরকম স্বপ্ন থাকে, ওর জীবনটা কিন্তু সেভাবেই এগোচ্ছিল। ও চাকরিতে ঢুকেছিল, ভালো করে কাজকর্ম শেখার চেষ্টা করছে। তো ব্যাপারটা হচ্ছে যে ও বাড়ি থেকে যখন বেরোতো, মানে ট্রেনটা যে সময় আর কি ও ট্রেনটা ধরবে, যে নির্দিষ্ট টাইমে যে ট্রেনটা থাকতো, তো সেই ট্রেনটা ধরার জন্য ও অলওয়েজই না বাড়ি থেকে একটু হয়তো লেট হয়ে যেত বেরোতে। মানে যে টাইমে ওর স্টেশনে পৌঁছলে ঠিক হয় সেই টাইমের থেকে হয়তো একটু কম টাইম নিয়েও বাড়ি থেকে বেরোতো। এবার যার জন্য ওর কি হতো, যখন ও স্টেশনের কাছে চলে আসতো, বাড়ি থেকে সাইকেল চালিয়ে স্টেশনের কাছে আসতো, তো কোনো রকমের সাইকেলটাকে ওর যেখানে সাইকেল রাখার যে জায়গাটা ছিল সেখানে রেখেই
মানে প্রত্যেক দিনই এরকমই হতো যে ট্রেনটা ঢুকে পড়তো প্ল্যাটফর্মে। এবার বুঝতেই পারছেন যে প্রত্যেক দিন প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই হাওড়া শিয়ালদা স্টেশন ইউজ করে যাতায়াত করে। আর অফিস টাইমে বুঝতেই পারছেন সেই ভিড়, অন্য রকমের ভিড়। এবার যেখান দিয়ে আর কি ওর প্ল্যাটফর্মে ঢোকার কথা, অ্যাকচুয়ালি যেখান দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে হয়, ও সেখান দিয়ে কোনোদিনই ঢুকতে পারতো না। কারণ বেশিরভাগ সময় ও সাইকেলটা রাখতে রাখতেই দেখতো যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে বা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে কোনো মুহূর্তে ঢুকবে। তো ও মানে নির্দিষ্ট যে পথ ছিল প্ল্যাটফর্মে ঢোকার, সেই জায়গাটাও ইউজ করতো না, ওটা শর্টকাট ইউজ করতো, যাতে করে তাড়াতাড়ি করে একটুখানি একটা নিচ দিয়ে একটা নিচু মতো একটা জায়গা ছিল, সেখান দিয়ে টপকে এসেও প্ল্যাটফর্মে উঠতো, যাতে ট্রেনটাও পেয়ে যায়। তো এই করতে করতে যেটা হতো যে প্রায় দিনই কিন্তু একদম লাস্ট বগিতে ও ট্রেনে উঠতো, প্রায় দিনই এটা হতো। এবার এইভাবে তো চলছে, প্রত্যেক দিনই ও ভাবতো যে না, আজকে অ্যাটলিস্ট আমি টাইমে ভালো করে ধীরে সুস্থে প্ল্যাটফর্মে পৌঁছবো, কিন্তু প্রায়শই এটাই হতো। এইভাবে ও যখন চাকরি জীবনে মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে, তো তখন মানে ঠিক সেই সময় থেকে একটা জিনিস স্টার্ট হলো, একটা ঘটনা ঘটা ওর সাথে শুরু হলো। এই প্রত্যেক দিন ওই পাঁশকুড়া লোকালটাও ধরতো, আর ওই একদম লাস্ট বগিতেও উঠতো। আর একটা ঘটনা ওর সাথে কিন্তু রিপিটেডলি ঘটা শুরু হলো, যেটা কিন্তু খুব কমন, এমন কিছু আনকমন বিষয় কিন্তু নয়। সেরকম ঘটনা হয়তো আপনাদের সাথেও কখনো না কখনো ঘটেছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ও ওই প্রত্যেক দিনই ওই লাস্ট কম্পার্টমেন্টে উঠতো, এবং ট্রেনে প্রচুর ভিড়, হয়তো কোনো কোনো দিন হয়তো প্রচণ্ড ভিড়, মানে কোনো রকমে ও উঠেছে, মানে পাটা রেখেছে, কোনো রকমে ধরেছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে ওই ভিড় ঠেলে ঠেলে ভিতরে ঢুকেছে। কিন্তু ও খেয়াল করছে যে বেশ কিছুদিন থেকে, মানে প্রথমত অতটা খেয়াল করেনি, বাট বেশ কিছুদিন থেকে ও খেয়াল করছে যে একটি মেয়ে ওই পিছনের বগিটাতেই সেই মেয়েটি ওঠে, এবং মেয়েটি একটা নির্দিষ্ট সিটে বসে, জানলার পাশে একটা নির্দিষ্ট সিটে বসে, এবং প্রত্যেক দিন মেয়েটা ওই সিটেই বসে। এবং যখনই এই অরিন্দম ট্রেনে ওঠে, ওর দিকে মানে বেশ অ্যাটেনশন দেয়, বেশ বারবার তাকায় মেয়েটা ওর দিকে। এবার এটা কবে থেকে এক্স্যাক্ট হচ্ছে সেটা কিন্তু ওর মনে নেই, কিন্তু এটুকুও বুঝতে পারে যে বিগত 6-7 দিন ধরেও মেয়েটাকে কন্টিনিউয়াস দেখছে। এর আগে হয়তো হয়তো দেখেছে, বাট ও খেয়াল করেনি, ওর মনে নেই। বাট ও দেখছে যে মেয়েটা ওই সেম সিটটায় রোজ বসে। এবং দেখুন, যে ট্রেনটা পাঁশকুড়া থেকে ছাড়ছে হাওড়া স্টেশনে আসার জন্য, এবার ও জানে না কিন্তু মেয়েটা কোন স্টেশন থেকে উঠছে, কিন্তু ও 5-6 দিন ধরে দেখে ভাবছে যে রোজ মেয়েটা এই একই সিটে বসে, তো ভাবছে যে হয়তো পাঁশকুড়া থেকে ট্রেনটা ছাড়ে, ও হয়তো পাঁশকুড়া থেকেই মেয়েটা ওঠে, এবং ও ইচ্ছে করেই একদম এই লাস্ট বগির এই জানলার পাশে সিটটায় বসে। তারপরে আস্তে আস্তে ট্রেনটা ভিড় হয়ে যায়। তো ভাবছে যে মেয়েটা কি আমাকে চেনে নাকি, মেয়েটা আমাকে দেখে মনে হয় যেন একটু একটু হাসছে, মনে হচ্ছে যেন মেয়েটা আমার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু ও না কিছু বুঝতে পারে না, মানে প্রথম প্রথম তো ও পাত্তাই দেয়নি অরিন্দম, কিন্তু তারপরে ওর একটা কীরকম খটকা লাগে যে মেয়েটা এরকমভাবে আমার দিকে তাকিয়ে থাকে কেন। এবার প্রত্যেক দিনই যারা নিত্যযাত্রী হন তারা, আপনারাও জানবেন যে হাওড়া স্টেশনে অফিস টাইমে যেই মুহূর্তে ট্রেনটা থামে, সবাই হুড়মুড় করে ট্রেন থেকে নেমে যায়। নেমে সবাই, কেউ লঞ্চ ধরতে, কেউ বিভিন্ন বাস ধরতে, যে যার মতো অফিস বা যে যার কাজে বেরিয়েছে সেদিকে সবাই দ্রুততার সাথে চলে যায়। ফলে ওই ট্রেনটা যখন হাওড়া স্টেশনে এসে থামে, হুড়হুড় করে লোক নামে, অরিন্দমেরও তাড়া থাকে, ও নেমে যায়। এবারে তারপরে মেয়েটা যে কোন দিকে যায়, মেয়েটা কি ও মানে ওর পিছন পিছন আসে কি না, অরিন্দম কিছুই জানে না। এবার একদিন কি হয়েছে, ওর একটা খুব ভালো বন্ধু ছিল, সেও কলেজ জীবনের ওর বন্ধু। তো সেই বন্ধু ছেলেটাকে অরিন্দম এমনি কথায় কথায়, দুজনের মধ্যে, দুটো বন্ধুর মধ্যে কথা হচ্ছে, কী রে কাজকর্ম কীরকম চলছে, নতুন কোনো কিছু কোর্স টোর্স করছিস কি না, যা হয় আর কি, কেরিয়ার ওরিয়েন্টেড কথাবার্তা। তো এসব হচ্ছে, তো এসব হতে হতে একদিন অরিন্দম এই মেয়েটার কথা ওর এই বন্ধুটাকে বলেছে যে জানিস তো, আমি এরকম ট্রেন ধরি, আমার তো মোটামুটি লাস্ট বগিটাই ধরা পড়ে, এত তাড়াহুড়ো থাকে। তো ওই বগিতে না একটা মেয়ে ওঠে, মেয়েটা মনে হয় একদম যেখান থেকে ট্রেনটা ছাড়ে ওখান থেকেই মেয়েটা ওঠে, কারণ ও একই সিটে রোজ থাকে। আর আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে মেয়েটা আমাকে দেখে হাসে এবং ওকে কিছু একটা বলতে চায়, কিন্তু আমি প্রথম প্রথম একদমই খেয়াল করতাম না, কিন্তু 6-7 দিন থেকে মেয়েটা এত বেশি আমাকে দেখে হাসছে, মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছে, কখনো চোখে চোখে কিছু একটা ইশারা করছে,
কিন্তু আমি মানে পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটা কি আমাকে চেনে, কিন্তু আমি ভালো করে চিন্তা করে দেখলাম যে আমাদের কলেজে বলুক বা আমি এর আগে যেখানে পড়াশুনো করেছি, টিউশন নিয়েছি, আমার মনে পড়ে না যে আমি মেয়েটাকে কখনো দেখেছি। তো অন্য ছেলেটা বলছে যে হ্যাঁ, তুই যদি মেয়েটাকে চিনতিস বা মেয়েটা যদি তোকে চিনতো তাহলে তো মেয়েটা সরাসরি কথাই বলতে পারে। যদি মেয়েটা কলেজের চেনা হয় বা তোর সাথে কোনো কোচিং সেন্টারে পড়ে থাকে, তো ওভাবে ইশারা করার কি আছে, তোকে তো ডাইরেক্টই কথা বলতে পারে তোর সাথে। তো অরিন্দম বলছে হ্যাঁ, এটাও ঠিক কথা, কিন্তু কেন যে মেয়েটা এরকমভাবে আমার দিকে তাকিয়ে থাকে আমি বুঝি না। এবার অরিন্দমের যে বন্ধু ছিল সে একটু ইয়ার্কি করেছে যে দেখ, হয়তো তোকে মেয়েটার হয়তো খুব ভালো লাগে, কোনদিন হয়তো দেখবি তোকে প্রপোজাল দেবে, কোনো লাভ প্রপোজাল দেবে, হয়তো তোকে খুব পছন্দ। তো অরিন্দম বলছে কি ইয়ার্কি মারছিস, এরকম আবার হয় নাকি, মেয়েটা আমাকে কিছু বলেও না, কিছুই না, কীরকম যেন তাকিয়ে থাকে, হাসে, আমার খুব অদ্ভুত টাইপের লাগে। তো অরিন্দম ওকে একটুখানি নিয়ে মজা করেছে এই ব্যাপারটা নিয়ে, তো মানে অরিন্দমকে আর কি মজা করেছে। তো অরিন্দম না তখন আর কিছু বলেনি। এবার ও বাড়িতে চলে এসছে, বন্ধুটার সাথে কথাবার্তা হয়ে বাড়িতে এসছে। তো বাড়িতে আসার পরে ও না একটু মনে মনে ব্যাপারটাকে চিন্তা করে যে একটা মেয়ে, সেই মেয়েটা কেন আমাকে এরকমভাবে দেখে হাসছে, কেন কি হচ্ছে। আর মেয়েটা রোজই প্রায় মানে ও সপ্তাহে 5 দিন অফিস যেত, 5 দিনের মধ্যে 4 দিন তো মেয়েটা থাকতোই। 5 দিনে হয়তো কোনো কোনো সময় 5 দিনই দেখতো, না হলে 4 দিন, 3 থেকে 4 দিন তো মেয়েটা থাকতোই থাকতো, এবং ওই একই সিটে বসতো। এবারে একদিন অরিন্দম মনে মনে ভাবে যে একদিন না আমি অফিসে বলে আসবো যে আমি লেটে আসবো। তো আমি ইচ্ছে করে দেখব, মানে আমিও ট্রেন থেকে অত তাড়াহুড়ো করে নামবো না, হাওড়া স্টেশনে ট্রেনটা থামবে, আমি ধীরে সুস্থে নামবো এবং আমি খেয়াল করবো মেয়েটা ঠিক কোন দিকে যায়, মেয়েটা কি আমাকে আদৌ ফলো করে। কারণ অরিন্দম কিছুই জানতো না যে মেয়েটা ওরকম ওকে দেখে হাসতো, কিছু একটা বলার চেষ্টা করতো, ব্যাস ওইটুকুও দেখতো, ব্যাস। হাওড়া স্টেশনে মানে গাড়িটা থামার আগেই কিন্তু ও নিজেকে প্রিপেয়ার করে নিত যে এবার নেমে দৌড়ে বাস ধরতে হবে, দ্যাটস ইট। এবারও মনে মনে একদিন চিন্তা করেছে যে আজকে তো আমি দেখবই। খুব অদ্ভুতভাবে সেই দিনই কিন্তু মেয়েটা ট্রেনে ওঠে না। তোর প্ল্যানটা ভেস্তে গেল। যাই হোক, তো মেয়েটা তো ওঠেনি, ও যেভাবে অন্যান্য দিনের মতো যেরকমে হাওড়া স্টেশন থেকে নেমে অফিসে আসে, তো সেরকমই অরিন্দম অফিসে এসেছে। এরপরে 2 দিন পরপর 2টো দিন কিন্তু মেয়েটাকে ট্রেনে দেখতেই পায় না অরিন্দম। তো ভেবেছে যে হয়তো মেয়েটা অন্য কোনো ট্রেনে বেরিয়ে গেছে, নয় আগের ট্রেনে বেরিয়ে গেছে, নয় মেয়েটা লেট করেছে পরের ট্রেনে এসছে। তো ওটার ব্যাপারটাকে নিয়ে অত আর চিন্তাভাবনা কিছু করে না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে এই ঘটনার 2 দিন পরে একটা উইকেন্ড পড়ে যায় মাঝখানে, তো উইকেন্ডটাও কেটে যায়। তো সোমবার দিন অরিন্দম লক্ষ্য করে যে মেয়েটা আবার ট্রেনে উঠেছে। এবার মেয়েটা ট্রেনে, তো সেদিন তো অরিন্দম ভাবছে যে ব্যাস আজকে তো আমায় দেখতেই হবে যে মেয়েটা কোন দিকে যায়। এবার হাওড়া স্টেশনে ওরকম মেয়েটা পুরো পথটাতে যতক্ষণ আর কি ওরা ট্রেনে ছিল, অরিন্দম লক্ষ্য করছে যে মেয়েটা ওর দিকে প্রায় একদৃষ্টে তাকিয়ে রয়েছে, এবং মেয়েটা না কিছু একটা বিড়বিড় করে কিছু একটা বলছে। ওর দিকে তাকিয়ে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে, মুখে মৃদু হাসি রয়েছে, আর বাকি কিছু সেরকম বোঝা যাচ্ছে না। কিন্তু কেন মেয়েটা যে এরকম করছে, কি জন্য করছে, সেটা কিন্তু কিচ্ছু বোঝার উপায় নেই। এবার অরিন্দম তো সেদিনকে একদম প্রিপারেশান নিয়েই এসছে যে ঠিক আছে, আজকে যখন মেয়েটাকে দেখতে পেয়েছি, আজকে তো আমি দেখবো মেয়েটা কোথায় নামে কোথায় যায়, এটা আমাকে দেখতে হবে। আর যদি দেখি মেয়েটা আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করছে, তাহলে আমিও আজকে মেয়েটার সাথে কথা বলবো এবং ওকে আমি জিজ্ঞেস করবো যে ও আমাকে চেনে কিনা, আমাকে দেখে হাসে কেন। তো এরকম চিন্তাভাবনা তো মনে মনে করেই নিয়েছে। তো যথারীতি হাওড়া স্টেশনে ঢোকার আগে আপনারাও জানেন ট্রেনের গতি অনেকটাই কমে যায়, তো সেদিনও কমে গেছে। এবার লোকজন নামার প্রিপারেশান নিচ্ছে, একদম দরজার কাছে ভিড় করে আছে। তো ইচ্ছে করে অরিন্দম একটু পিছনে সরে গেছে যে ওর আজকে তাড়া নেই, আস্তে আস্তে নামবে, দেখবে যে মেয়েটা কোন দিকে যায়। এবারে ও দেখছে যে প্রথম লটে যারা একদম দরজার সামনে ভিড় করে থাকে তারা নেমে গেছে। এবারে দেখছে যে মেয়েটা উঠেছে, ওর সামনে প্রচুর লোক, ও সিট থেকে উঠে পড়েছে নামবে বলে। এবার যথারীতি ওর ঠিক একটু আগে করে অরিন্দম ছিল, ও আগে নেমেছে এবং ও বারবার পিছন ঘুরে ঘুরে খেয়াল করছে যে মেয়েটা নামছে কিনা। ভালো কথা, নেমেছে। এবার ও একটু ইচ্ছে করেই আস্তে আস্তে হাঁটছে এবং দেখছে মেয়েটাও কিন্তু আস্তে আস্তে হাঁটছে, মানে অরিন্দম সামনে, মেয়েটা তার 2-3টে লোক পিছনে, এরকম।
এবার ভাবছে অরিন্দম যে আমি কী করবো, কারণ ও কি আমার পিছন দিয়ে কোথাও বেরিয়ে যাবে, কারণ হাওড়ার মানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে একটু বেরোলেই চারিদিকে বিভিন্ন জায়গায় বাস ধরার রাস্তাগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো ভাবছে আমি তো তাহলে বুঝতে পারবো না। তো তখন কি করেছে, একটু সাইড হয়ে গেছে, এবং সাইড হয়ে গিয়ে ও দেখছে যে মেয়েটাও পিছনে তাকিয়েছে, মানে মেয়েটাও খেয়াল করেছে যে ও সাইড হয়েছে। তো মেয়েটা ওর থেকে একটু এগিয়ে গেছে, এবং সেই দিন কিন্তু প্রথমবারের জন্য অরিন্দমের একটু মানে শক লাগে। কীরকম শক, সেটা হচ্ছে অরিন্দম খেয়াল করে যে এবার ও মেয়েটা সামনে রয়েছে, অরিন্দম 2-3টে লোক পিছনে রয়েছে, কিন্তু অরিন্দমের চোখ সামনে মেয়েটার উপরে রয়েছে। মানে ওইরকম হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যেও হঠাৎ করেই মেয়েটা ওর সামনেই ছিল, ও দেখতে পাচ্ছিল মেয়েটাকে চোখের সামনে, কিন্তু সেই অবস্থা থেকেও কিন্তু মেয়েটা মুহূর্তের মধ্যে মনে হলো যেন একেবারে কি বলবো, যেটা ও লিখেছে ইমেলে, যে একবারে হাওয়ায় মিলিয়ে যাওয়া বলতে যেটা বোঝায় ঠিক সেটা, একদম হাওয়ায় মিলিয়ে গেল। আচ্ছা, এখানে একটা কথা আছে যেটা অরিন্দম এখানে মেনশন করেছে, সেটা হচ্ছে যে একটা হয় যে আপনি খুব ভিড়, প্ল্যাটফর্মে খুব ভিড়, জাস্ট 2-3টে ট্রেন এসে থেমেছে, সেখান থেকে প্রচুর প্রচুর লোক কাতারে কাতারে নামছে, তারা সবাই জোরে জোরে হেঁটে ব্যস্ত, তাদের সকলের ব্যস্ততা থাকে। তো সেই রকম একটা ভিড় প্ল্যাটফর্মে আপনি যদি কাউকে লোকেট করতে চান বা কাউকে যদি আপনি ফলো করতে চান, সেটা কিন্তু সম্ভবপর হয় না, কারণ একসাথে প্রচুর লোক থাকে, প্রচুর মানুষ আছে, যাদের তারা থাকে তারা খুব ঠেলাঠেলি করে বেরিয়ে চলে যায় আগে। তো সেই রকম ক্ষেত্রে কিন্তু কোনো মানুষকে একটা ভিড়ের মধ্যে লোকেট করাটা কিন্তু সত্যিই খুব টাফ, এটা সম্ভব হয় না। কিন্তু যেহেতু প্রথম কথা হচ্ছে যে ভিড়, ট্রেনের যে মেন যে ভিড়গুলো ছিল সেই ভিড়টা আগেই এগিয়ে গেছিলো, এবং ওই মুহূর্তে হাওড়া স্টেশনে কিন্তু অত বেশিও ভিড় ছিল না যে ও মেয়েটাকে খেয়াল করতে পারবে না বা মেয়েটা ভিড়ের মধ্যে কোথাও মিশে চলে যাবে। ওর কিন্তু মেয়েটার দিকেই পুরো চোখ ছিল, এবং চোখের পলক ফেলতে কিন্তু মেয়েটা হাওয়ায় যাকে বলে মিশে যায়, মেয়েটা কোন দিকে গেল কিচ্ছু বোঝা যায় না। এই ঘটনা যখন ঘটে তো সঙ্গে সঙ্গে অরিন্দম কি করে, চারিপাশটা দেখতে থাকে, এবং ও তখন পায়ে মানে তাড়াতাড়ি করে হেঁটে ভাবছে কি হলো, মেয়েটা কোথায় গেল। তো এদিক ওদিক এদিক ওদিক দেখছে, ও দেখছে কোথাও মেয়েটা নেই, মানে মুহূর্তের মধ্যে মেয়েটা হাওয়া হয়ে গেল। তো প্রথমে না ও একটু অবাক হয়ে যায় যে আরে আমি কি মেয়েটাকে মিস করে গেলাম, মানে ও হয়তো কোনো দিকে চলে গেছে, কিন্তু ভাবছে যে না, এখন তো প্ল্যাটফর্ম যথেষ্ট ফাঁকা, এখন তো কোনো ট্রেনও আসেনি বা কোনো খুব সামনে ভিড় ছিল, ভিড়ের মধ্যেও মিশে গেছে, তাহলেও বোঝা যাওয়া সম্ভব। তো ওইখানে ওই চত্বরটায় মেয়েটাকে যখন ও চোখের সামনে থেকে মেয়েটা এরকম ইনভিজিবল হয়ে যায়, তারপরে ও প্রায় 15 মিনিট এদিক ওদিক করতে থাকে, দেখার চেষ্টা করে। ইভেন ও মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাগুলো বাস স্ট্যান্ডের দিকে গেছে, ও সেইখানেও কিন্তু যায় দেখার জন্য, কিন্তু মেয়েটাকে কিন্তু কিচ্ছু মানে মেয়েটার কোনো চিহ্ন দেখতে পায় না। এটা একটা গেল। তো ও প্রথমে একটু শকড হলো যে ব্যাপারটা কি হলো। তো তারপরে ভাবছে দূর, আমি এসব কি ভাবছি, একটা মানুষ, সে জলজ্যান্ত মানুষ, সে কীরকম উবে যেতে পারে নাকি, হয়তো কোনোভাবে এদিক ওদিকে চলে গেছে, এটা আমারই মনের ভুল, আমি ওকে দেখতে পাইনি। তো ও আবার নিজের মতো অফিস চলে যায়। এরপর থেকে কিন্তু যেদিন থেকে আর কি, যেটা অরিন্দম লিখেছে, যেদিন থেকে ও মেয়েটাকে ফলো করা শুরু করলো, সেই যে মানে ভেবেছিল যে মেয়েটা কোন দিকে যাচ্ছে, কি করছে একবার দেখতে হবে, বা মেয়েটা যদি কথা বলতে চায় আমিও কথা বলবো, এই মন মানসিকতা নিয়ে যখন ও মেয়েটাকে সেদিনকে হাওড়া স্টেশনে ভেবেছিল ফলো করবে, যে মেয়েটা কোন দিকের বাসে উঠছে বা কী করে, সেদিন থেকে কেন জানি না, যেটা অরিন্দমের ক্ষেত্রে হলো যে ও না মেয়েটাকে নিয়ে খুব চিন্তা শুরু করলো, খুব চিন্তা করছে, মানে কে মেয়েটা, কেন আমার দিকে ভাবে তাকিয়ে থাকে, আজকে কেন মেয়েটাকে আমি দেখতে পেলাম না, এরকম নানান প্রশ্ন কিন্তু ওর মনের মধ্যে আসতে থাকে। এইরকম যখন হচ্ছে তো তখন আবার 1-2 দিন পরে আবার দেখছে মেয়েটা ওরকমই প্ল্যাটফর্মে রয়েছে। এবার রোজ রোজ তার অফিসে লেটে পৌঁছানো যায় না, কারণ কাজ থাকে, মিটিং থাকে। ফলে ওর ক্ষেত্রে কিন্তু পরের যে কদিন ও মেয়েটাকে দেখলো, সে কদিন যে মেয়েটার সাথে কথা বলবে বা, আর মেয়েটা প্রত্যেক দিনই খুব আস্তে, মানে খুব রিল্যাক্স মোডে থাকে, খুব চিল মোডে থাকে, যে ঠিক আছে যে ভিড়ে নামছে নামুক, আমি সবার লাস্টে নামলেও হলো, আমার কোনো তাড়া নেই, আমার কোনো বাস ধরার কোনো রাশ নেই, এরকম আর কি। আর ঠিক ততটাই ব্যস্ততার মধ্যে থাকে অরিন্দম, কারণ ওকে টাইমে অফিসে ঢুকতে হবে, প্রচুর কাজ থাকে, মিটিং থাকে, তো সেই জন্য লেট করলে চলবে না। একদিনও লেট করেছিল, বাট রোজ রোজ তো সেটা করা সম্ভব নয়। ফলে তারপরের বেশ কিছু দিন কিন্তু ও মেয়েটাকে ফলো করতে পারেনি, কিন্তু ও ভাবছে যে কী ব্যাপার, এই ব্যাপারটা একটুখানি জানতে হবে।
তো এরপরে ও যখন ওই বন্ধুটার সাথে আবার এই বিষয়টা নিয়ে কথা বলে, ওর অরিন্দম ওর ছেলে বন্ধুটির সাথে, তো ছেলেটা বলছে যে তোর যখন মেয়েটাকে এরকমভাবে যখন মেয়েটা তাকাচ্ছে, তুই বুঝতে পারছিস মেয়েটা তোকে চেনে না তাও এরকম করছে, তা তুই একটা কাজ কর, তুই একটু কষ্ট করে তুই লাস্টের বগিটা না ধরে অন্য একটা বগি ধর, তোর দরকার নেই, মেয়েটা যখন ওই কম্পার্টমেন্টে ওঠে তুই বা ওটায় উঠিস কেন, তুই অন্য কম্পার্টমেন্টে উঠলেই তো মিটে যায় ব্যাপার, তোকেও মেয়েটা দেখতে পাবে না, তোর ওরকম আনইজি ফিলিংস আসবে না, তো দরকার নেই। যদি মেয়েটার কথা বলার হয় ঠিক তোর সাথে কথা বলতো, মেয়েটা ওরকমই করবে, তোকে দেখে ওরকম হাসবে ট্রেনের মধ্যে, ব্যাস ট্রেনের টাইমটুকু পেরিয়ে যাবে, মেয়েটা নিজের কাজে বেরিয়ে যায়। তো এই কথাটা যখন ওর বন্ধু বলে অরিন্দমকে, তো অরিন্দমের মনে হয় ও তো কথাটা ঠিকই বলেছে, মেয়েটার যদি সত্যি আমাকে কিছু বলার থাকতো তাহলে মেয়েটা তো বলতেই পারে, কারণ সবসময় যে ট্রেনে এক এক প্রচণ্ড ভিড় থাকে, মেয়েটা যখন অরিন্দমকে দেখে তো ও ভাবছে যে ও যদি আমাকে কিছু বলার হতো ও আমাকে ডেকে বলতে পারতো, বা আমি যখন দাঁড়িয়ে থাকি ও নিজের সিট থেকে ছেড়ে উঠে এসে আমার সাথে একটা কথা বলতে পারতো, তো ও তো সত্যিই তো এরকম কিছু তো করছে না। তো অরিন্দম ভাবছে যে না, বেকার আমি মানে মেয়েটাকে দেখার জন্য, মেয়েটার সাথে কথা বলার জন্য আমি চিন্তা করছি, কিন্তু এটা তো ভুল, মেয়েটা আমাকে কিছু বলবেও না, কিছুই না, তো আমার দরকার নেই, আমি এরপর থেকে আর ওই ওই কম্পার্টমেন্টে উঠবো না। তো ও মনে মনে এটা ঠিক করে নিল। তো এই জন্য এরপরে ও কী করলো, ও চেষ্টা করতো বাড়ি থেকে একটু আগে বেরোতে, কিন্তু যদি সেটা পসিবল না হতো বা যদি সত্যি এরকম প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে যেত, তো ও কী করতো, মানে ওই তো দৌড়ে দৌড়েই ও মোটামুটি ট্রেনটা ধরতো, তো চেষ্টা করতো মানে দৌড়ে একদম লাস্টের কম্পার্টমেন্টে না উঠে লাস্টের আগেরটায় উঠতে। এবারে ও তো মানে চিন্তা করে নিল যে ঠিক আছে আমি এবার এটাই করব। এবার সেরকম চিন্তা করে সেরকমও কাজও করে। তো কী করে অরিন্দম, ও ওই পার্টিকুলার একদম লাস্ট কম্পার্টমেন্টটায় ওঠে না, ও তার আগের কম্পার্টমেন্টটায় ওঠে, এবং ওঠার পরেই ও মানে ভাবছে যে ঠিক আছে আজকে থেকে আর মেয়েটাকে দেখতে পাবো না, মানে হয়ে গেছে এরকম 3 মাস হয়ে গেছে, 2.5-3 মাস যে মেয়েটা ওরকম ওকে দেখে হাসছে, ওকে দেখে কিছু একটা বলার চেষ্টা করছে, তো কোথাও না কোথাও অরিন্দমেরও মনে হতো যে আজকে মেয়েটাকে দেখতে পাবো, বা এরকম একটা জিনিস ওর মনের মধ্যে আসতো যে আবার হয়তো মেয়েটা আমাকে দেখে হাসবে, হয়তো মেয়েটা আজকে আমাকে কিছু বলবে। কিন্তু দীর্ঘ 2.5-3 মাস ধরে এই ব্যাপারটা পুরোটাই হওয়ার পরে যখন মেয়েটা কিছুই বললো না, বা ওর বন্ধু যখন ওকে বোঝালো, তখন ও তো ভেবেছে যে ঠিক আছে আজকে থেকে আর মেয়েটাকে দেখতে পাবো না, বাঁচা গেছে, মেয়েটা কীরকম অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, হয়তো মেয়েটার কোনো প্রবলেম আছে, এই সমস্ত চিন্তা করে উঠেছে। ওঠার পরে ও দেখছে যে একটা বসার জায়গা আছে, একটা সিট খালি হয়েছে, মানে ওঠার কিছুক্ষণ পরে, তো ও সেখানটা চলে গেছে, এবার গিয়ে ওই সিটটাও বসেছে। বসার পরে ওটা কিন্তু পাঁশকুড়া লোকা, তো বসার পরে ও দেখছে ও যে সিটটায় বসেছে, মানে ট্রেনের সিটগুলো তো মুখোমুখি থাকে, তো দেখছে যে ও যে সিটটায় বসেছে ঠিক তার অপোজিটে ওই মেয়েটা বসে আছে। ভাবুন, যেই মেয়েটা রোজ একটা নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠতো এবং অরিন্দমও উঠতো, সেখানে অরিন্দম আজকে ইচ্ছে করে লাস্টের আগের কম্পার্টমেন্টটায় উঠলো এবং উঠে বসে দেখছে যে ওই মেয়েটা ওই সেম কম্পার্টমেন্টে রয়েছে। ব্যাপারটা কতটা অদ্ভুত ভাবুন তো। এবং শুধু বসে আছে তাই নয়, অরিন্দমকে দেখে মানে কিছু একটা মুখে ইশারা করছে, কিছু একটা বিড়বিড় করে বলার চেষ্টা করছে এইরকম। তো ও না দেখে ঘাবড়ে গেছে যে ব্যাপারটা কি হলো, আমি আজকে উঠলাম, তো ও না ভাবছে যে মেয়েটা জানলো কি করে আমি এই কম্পার্টমেন্টে, তাহলে কি ও আমি যে স্টেশন থেকে উঠি ও কি সেই স্টেশন থেকেই উঠেছে, তাহলে কি করে এটা হলো, মানে আমি মনে মনে চিন্তা করলাম যে না আমি আর লাস্ট কম্পার্টমেন্টটা ধরবো না, আমি আর উঠবো না, তো ও কি করে এই কম্পার্টমেন্টে এলো, ও কি আমাকে দেখেছে এখানে উঠতে, এরকম নানান প্রশ্ন না ওর মনে আসে। তো ও না ভাবলো যে না আজকে আমাকে মেয়েটার সাথে ও কথা বলবে না, ঠিক আছে হয়তো ও লজ্জা পাচ্ছে বা কিছু একটা, আমি ওর সাথে কথা বলবো। তো সেরকম ভাবা সেরকম কাজ। মোটামুটি যখন ট্রেনটা থেমেছে তো ও ভাবছে যে না আমি যদি আজকে আবার মেয়েটাকে ফলো করার চেষ্টা করি আবার হয়তো মেয়েটা হারিয়ে যাবে, আমি ভিড়ের চোটে ওকে দেখতে পাবো না, তো মেয়েটার সাথে আমি আজকে কথা বলবো। তো মোটামুটি ট্রেনটা যখন মানে হাওড়া স্টেশনে ঢুকেছে, তো হুড়মুড়িয়ে প্রচুর লোক তো নেমেই যায়, আর যেহেতু বসেছিল তো ও মেয়েটার একদম কাছাকাছি ছিল, তো দেখছে যে মেয়েটা যেন আগে বেরিয়ে না যায়। এবার মেয়েটাও উঠেছে নামবে বলে, তো তখন পিছন থেকে মানে ট্রেনটা থেকে তখন ওরা নামছে, তো অরিন্দম মেয়েটাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি কি আমাকে চেনেন, আপনি আমাকে দেখে আমার মনে হয় যে আপনি আমাকে চেনেন, আপনি আমাকে মনে হয় আমার মনে হয় যে আপনি আমাকে কিছু বলতে চান, আপনি আমাকে অনেক দিন ধরে চেনেন। তো তখন ও বলেছে আমার নাম অরিন্দম, আপনি কে, এরকম করে বলেছে যে আপনার নাম কি এরকম বলেছে।
আর যেই সময় অরিন্দম যেটা লিখেছে ইমেলে, যে ওর মধ্যে একটা অদ্ভুত রকমের নার্ভাসনেস কাজ করছিল, যে মেয়েটার সাথে আমি এভাবে যে কথা বলছি, হয়তো হতে পারে মেয়েটা হয়তো বলবে যে কোথায় আমি আপনার দিকে তাকাই, বা মেয়েটা হয়তো খুব মানে অকওয়ার্ড ফিল করবে যে আপনি কেমন লোক, কেমন ছেলে, আপনি একটা মেয়েকে এভাবে জিজ্ঞেস করছেন যে আমি আপনার দিকে তাকাই, আমার নাম এই। তো মানে এত কিছু ওর মনের মধ্যে খুব টেনশন হচ্ছিল মেয়েটার সাথে কথা বলার আগে। কিন্তু ওই যে ওর মনে মাথায় যে প্রচুর প্রশ্ন ছিল, প্লাস ও আজকেই নির্দিষ্ট মানে মনস্থির করে যে অন্য কম্পার্টমেন্টে উঠলো এবং উঠে দেখছে যে মেয়েটাও ওখানেই বসে রয়েছে, এটা ওর কাছে ভীষণ রকমভাবে অদ্ভুত লাগে এবং ও মনে করে যে আজকেই সুযোগ মেয়েটার সাথে কথা বলার। কারণ আজকে আমি একদম ওর অপোজিটে বসে রয়েছি, আমি বুঝতে পারবো যে ও কখন নামছে, কখন ও নামার জন্য ট্রেন থেকে নামার জন্য কখন উঠছে, তো সবটাই আমার চোখের সামনে। তো ও না ওই সময়ের মানে ওই সুযোগটাকেও অ্যাকচুয়ালি কাজে লাগাতে চায়। তো মেয়েটাকে এগুলো জিজ্ঞেস করেছে। তো প্রথম যে কোশ্চেনটা মেয়েটাকে করে যে আপনি আমাকে চেনেন, আমার মনে হয় যে আপনি আমাকে কিছু বলতে চান। তো মেয়েটা না কোনো উত্তর দেয় না, এবং মেয়েটা মানে অরিন্দম একটু মেয়েটার পিছনে করেছিল, ঠিক আছে, মানে একদম সামনাসামনি এসে বলেনি, মানে মেয়েটা একটু সামনে মানে ট্রেন থেকে জাস্ট নেমেছে আর ও এরকম বলছে। এবার অরিন্দমেরও একটু ভয় ভয় লাগছে যে যদি আবার মেয়েটা চিৎকার চেঁচামেচি করে যে দেখো এই ছেলেটা আমাকে উল্টো পাল্টা বলছে এরকম। তো ও না মানে ভয় লাগলেও ওর মনে হলো, কিন্তু ও আর সেদিন আর চেপে রাখতে পারে না, তো বলে দেয়। তো এই যে দু একটা কথা যে অরিন্দম বলে, প্রথমে কিন্তু মেয়েটা একটা প্রশ্নের উত্তর দেয় না, ওকে চেনে কিনা জিজ্ঞেস করে, যে আপনি কি আমাকে কিছু বলতে চান সেটা জিজ্ঞেস করে। অরিন্দম বলে যে আমি অরিন্দম, আপনার নাম কি, এরকম মানে দু তিনটে আর কি কথা এক টানা বলে যায়। কিন্তু মেয়েটি কোনো প্রশ্নেরই উত্তর দেয় না এবং মেয়েটা আস্তে আস্তে হাঁটছে এবং মুখে মৃদু হাসি। এবার অরিন্দম ভাবছে যে বাবা আমি তো এতগুলো দু তিনটে কথা, মেয়েটা তো কোনো উত্তরই দিচ্ছে না। তো তারপরে ও ভাবছে যে না, এরপরে যদি আমি আর একটা কথা বলি আর মেয়েটা যদি চিৎকার চেঁচামেচি শুরু করে তাহলে সবাই ভাববে যে আমি মেয়েটাকে ডিস্টার্ব করছি। তো ও ভাবে যে আমি এখান থেকে এবার চলে যাই। তো অরিন্দম বলছে যে ঠিক আছে, আমি যদি আপনাকে ডিস্টার্ব করে থাকি সরি, আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না, আমি আসছি বলে ও হন হন করে হাঁটা শুরু করে। মেয়েটা কিন্তু তখনও কিচ্ছুটি বলেনি। এর কিছুক্ষণ পরে মানে এই ও হাঁটা শুরু করেছে, হয়তো 3-4 স্টেপ গেছে, 3-4 স্টেপ যাওয়ার পরেই মেয়েটা পিছন থেকে বলছে যে এই যে আপনি কোথায় যাচ্ছেন, দাঁড়ান আমার আপনার সাথে কথা আছে। একদম এই কথাটা আমি যেটা বললাম কোট আন করে, এই যে আপনি কোথায় যাচ্ছেন, দাঁড়ান কথা আছে, এইটা একদম এটা বলে। এবং এইভাবে যখন মেয়েটা ওকে ডাকে, অরিন্দমের না মানে খুব মানে একটা পজিটিভ ফিলিংস আসে যে ঠিক আছে বাবা, যাই হোক মেয়েটা কিছু তো বললো আমাকে, কিছু তো কথা বললো। তো অরিন্দম দাঁড়িয়ে গেছে। তো এবার দেখুন, আপনি একজনকে হয়তো চেনেন বা হয়তো খুবই চেনেন না, বা চিনলেও খুবই সামান্য চেনেন, আপনি যদি তার সাথে কথা বলেন প্রথমবারের জন্য, তো আপনি তার সাথে খুবই ফর্মাল কথাবার্তা বলবেন, এটাই খুব স্বাভাবিক। এবং অরিন্দম যখন কথা বলতে গেছিল মেয়েটির সাথে, ও কিন্তু শুধুমাত্র এটুকুই জানার ওর ইচ্ছে ছিল যে মেয়েটা ওকে দেখে কেন হাসছে, এটাই একমাত্র ওর মনের মধ্যে চাওয়া ছিল। বাট এত কিছু কিন্তু ও ভাবেনি, ঠিক আছে। এবারে মেয়েটা যখন ওভাবে দাঁড়াতে বললো, অরিন্দম তো বেশ খুশি খুশি হয়ে দাঁড়িয়ে গেছে। তো প্রথমেই মেয়েটা যে কথাটা ওকে বলে, মানে ও তো এতগুলো প্রশ্ন করলো চেনে কি না, নাম কি, মেয়েটা কিন্তু নিজের নামও বলে না, কিছুই না। প্রথমেই বলে যে আজকে আপনাকে অফিস যেতেই হবে, আজকে আপনি অফিস অ্যাবসেন্ট করতে পারবেন। তো এই কথাটা একেবারেই অরিন্দমের কাছে কিন্তু এক্সপেক্টেড ছিল না। ভাবছে যে মেয়েটা আমাকে ঠিকমতো চেনে কি না, মানে আমি মেয়েটাকে ঠিকমতো চিনি না, মেয়েটাও আমাকে চেনে না আমি যতদূর জানি। তো মেয়েটা আমাকে এটা কেন বলছে যে আজকে আমি অফিস কামাই দিতে পারবো কিনা, এটা আবার কি কথা। ওর একটু অদ্ভুত টাইপের লাগে। তো অরিন্দম বলছে যে কেন অফিস কামাই দেবো কেন, মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। তো তখন মেয়েটা বলছে আপনি আগে বলুন আজকে আপনি কি অফিস অ্যাবসেন্ট করতে পারবেন, আপনি কামাই দিতে পারবেন, যদি দিতে পারেন তাহলেই আমি আপনার সাথে কথা বলবো। কারণ এভাবে আমি হাওড়া স্টেশনে একটু পরে আপনি বাস ধরে বেরিয়ে যাবেন, আমি কি বলবো, আমার কথা শেষ হবে না। তো অরিন্দম ভাবছে আমি কি বলবো মেয়েটাকে, কারণ ও অফিস ছুটি নেওয়ার মতো কোনো রকম মন মানসিকতা ওর নেই। প্লাস হঠাৎ করে একটা মেয়ে বলছে যে অফিস ছুটি নিয়ে, মানে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো অফিস ছুটি অবধি কী কথা বলবে। তো ওর না একটুখানি অদ্ভুত টাইপের লাগে বিষয়টা। তো তখন অরিন্দম বলছে যে আপনি যা বলার আমাকে বলতে পারেন,
আর আমার অফিসে একটু দেরি করে পৌঁছলেও অসুবিধে হবে না, কিন্তু হয়তো আমি অফিস অ্যাবসেন্ট করতে পারবো না আজকে, কারণ আমি আগে থেকে কাউকে তো কিছু বলিনি। আমি আগে থেকে আমার যারা সিনিয়র তাদেরকে মেলও করিনি, আমার পক্ষে একটু অসুবিধে হবে, কিন্তু আপনি বলতে পারেন আমার কাছে সময় আছে। তো তখন না মেয়েটা একটু অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকায়। তো তখন অরিন্দমকে ওই মেয়েটা বলছে আমি অনন্যা, মেয়েটার কি নিজের নাম বলছে আমি অনন্যা। এবার দেখুন ওই প্ল্যাটফর্মের ওখানে এই সমস্ত কথোপকথনটা দাঁড়িয়ে হচ্ছে, কিন্তু জায়গাতে তো প্রচুর লোকজন। তো হঠাৎ করেই মেয়েটা বলছে যে আপনি কি কফি খাবেন, তাহলে চলুন। ওখানে হাওড়া স্টেশনেরই ওখানে একটা ক্যাফে ছিল, তো ওইখানটায় ক্যাফেটায় বলছে যে তাহলে চলুন মানে কফি খেতে খেতে গল্প করা যাক। এই কথাটা শুনে অরিন্দম না মানে পুরো চমকে গেছে। মানে ওর চিন্তাভাবনার বাইরে যে একটা মেয়ে, সে আগে কোনোদিনও এই ছেলেটার সাথে কথাও বলেনি, কিছুই না, হঠাৎ করে মেয়েটাই ছেলেটাকে বলছে যে চলুন কফি খেয়ে আসি বা পাশে ওই কফি শপে গিয়ে কথা বলি, এটা ওর কাছে না মানে খুব অদ্ভুত টাইপের একটা মানে শুনতে লাগে। তো ও একটুখানি ঘাবড়েও যায়। তো তারপরে ভাবছে যে ঠিক আছে, এভাবে স্টেশনের মধ্যে দাঁড়িয়ে কথা কী বা বলবো। তো বলেছে যে ঠিক আছে চলো তাহলে, চলুন তাহলে যাওয়া যাক কফি শপে। তো সামনেই একটা কফির দোকান ছিল, সেখানে ওরা দুজনে যায়। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, ওই মেয়েটা কিন্তু মানে একটা অদ্ভুত টাইপের মেয়েটাকে দেখতে ছিল। মানে অদ্ভুত টাইপের কেন আমি বলছি, সেটার কারণটা হচ্ছে যে মেয়েটা দেখতে শুনতে খুব যে একদম রূপসী সুন্দরী সেরকম নয়, কিন্তু ভালো দেখতে। এবং ওর যে মানে অ্যাটায়ারটা ছিল সেটা হচ্ছে একটা সাদার উপরে একটা সুতির চুড়িদার পরে মেয়েটা ছিল, আর পুরো চুলগুলোকে নিয়ে খোপা করা, মানে একদম টেনে যে বানগুলো করে সেরকম একটা বান মতো করা, আর একটা যেরকম কাঁধে অফিসে ঝোলানো ব্যাগ থাকে সেরকম। কিন্তু মেয়েটা ভীষণ স্মার্ট, কথাবার্তা খুবই আর কি শার্প, খুবই আর কি ভদ্র সভ্য এরকম। কিন্তু খুব মেয়েটা জলি আর কি, মানে ফটফট করে কথা বলা, এক হাতে ঘড়ি পরে, মানে একদম স্মার্টলি লুক। আর অদ্ভুত ওর চাউনিটা, ওর যে মানে চোখের দিকে তাকিয়ে যে ও কথা বলে, মেয়েটার চোখের চাউনিটা খুব একটু অদ্ভুত টাইপের। মানে ওর চাউনিটা দেখলে মনে হবে যে ও মুখে একটা কিছু বলছে কিন্তু ওর মনটা অন্যদিকে রয়েছে, বা ওটা অন্য কিছু চিন্তা করছে। এই রকম টাইপের হচ্ছে মেয়েটার চোখের দৃষ্টিটা, একটু অদ্ভুত টাইপের। তো মানে অরিন্দম এটা দেখেছে, এবার দেখার পরে তো আর মেয়েটাকে ওভাবে বলা যায় না যে তোমার চোখের দৃষ্টিটা অদ্ভুত টাইপের লাগছে আমার, এরকম তো আর বলা যায় না। কিন্তু অরিন্দমের কেন জানি না মনে হচ্ছে যে একটা তো মানে অদ্ভুত ব্যাপার আছে মেয়েটার মধ্যে। এবার এই অদ্ভুত ব্যাপার যেটা ওর মনে হয়েছে সেটা কিন্তু কখনোই কোনো ভৌতিক দিক থেকে ওর মনে হয়নি, সেটা মনে হওয়ার কথাও নয়। তো যাই হোক, তো মেয়েটার সাথে টুকটাক কথাবার্তা হলো সেদিনকে। মেয়েটা বলছে যে তুমি এই কলেজে পড়তে, অমুক ডিপার্টমেন্টে ছিলে, তোমার রোল নাম্বার এত ছিল, মানে একদম পুরো পুঙ্খানুপুঙ্খ ওর সম্পর্কে বলে। তো অরিন্দম তো খুব অবাক হয়ে গেছে যে মেয়েটা আমার সম্পর্কে এত কথা কি করে জানলো। তো টুকটাক টুকটাক কথা হয়েছে। তো কথা হওয়ার পরে ও কিন্তু মানে অরিন্দম জিজ্ঞেস করে যে তুমি এত কথা কি করে জানলে, মানে আপনি এত কথা কি করে জানলেন, আপনি করেই সম্বোধন করছিল যে কি করে জানলেন, কি করে আমার সম্পর্কে এত আপনার ধারণা হলো যে আমি অমুক কলেজে পড়তাম, আমার রোল নাম্বার, আপনি কি আমাদের কলেজের কোনো সিনিয়র বা জুনিয়র কেউ কি? তো মেয়েটা বলছে যে ও মানে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টই নয়, ও এমনি নর্মাল গ্র্যাজুয়েশন করেছে। তো তখন বলছে তাহলে আমাদের কোনো কমন ফ্রেন্ড কি আপনার ফ্রেন্ড ছিল, মানে জিজ্ঞেস করার চেষ্টা করছে যে ওর সম্পর্কে এত ইনফরমেশন কি করে জানলো। তো বলছে সেটাও কেউ না, কোনো কমন ফ্রেন্ড নেই, কিছু নেই। বলছে আমি জানি, আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, আমি আর অনেক কিছুই জানি, এরকম নানান কথাবার্তা বলছে। তো কিছুই না অরিন্দম বুঝতে পারে না। তো যাই হোক, তো অরিন্দমের না মানে যখন ও বুঝতে পারছে অরিন্দম যে এত কথা মেয়েটা বলছে, এবং তারপরে মেয়েটা যে কথাটা বলল সেই কথাটা শুনে মানে অরিন্দম যেটা বলছে যে আমি চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়। তো কী কথা সেটা হচ্ছে, মেয়েটা মানে ও বারবার আর কি ঘড়ির দিকে তাকাচ্ছে কারণ ওর লেট হয়ে যাচ্ছে। তো মেয়েটা হয়তো বুঝতে পেরেছে, মেয়েটা বলছে যে আপনার অফিসের লেট হয়ে যাচ্ছে না, আপনি তাহলে চলে যান, আপনি বেরিয়ে যান। তো অরিন্দম বলছে আপনি যাবেন না, আপনিও তো বেরিয়েছেন, মনে হয় অফিসেই যাচ্ছেন। তো বলছে হ্যাঁ আমি ঠিক চলে যাবো, আমার কোনো ব্যাপার না, আপনি বেরিয়ে যান। তো তখন না মানে অরিন্দম ভাবছে যে মেয়েটা কে, মেয়েটার নামটা শুধু বললো, মেয়েটার নাম অনন্যা, কিন্তু আর কিছু বলছে না কেন। তো তখন না মানে অরিন্দমের একটুখানি ওই পজিশানে ওর মনে হচ্ছে যে হয়তো মেয়েটাকে যেরকম সভ্যভদ্র দেখতে, হয়তো মেয়েটা খুব চতুর,
হয়তো এটা আরও কোনো ইনফরমেশান ওর কাছে আছে, বা হয়তো ব্যাপারটা ঠিক না এই মেয়েটার সাথে এভাবে এখানে কথা বলা। তো ওর যতটা না তাড়া ছিল, ও তার থেকেও বেশি তাড়া দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এবার ওই ক্যাফে থেকে যখন ওরা বেরোচ্ছে, তো তখন হঠাৎ করে ওই মেয়েটি অনন্যা এই অরিন্দমকে বলছে যে তোমাকে কি রাতের বেলা 9টা 9:30 নাগাদ কি একবার ফোন করা যাবে? তো অরিন্দম না মানে এইটা শুনে পুরো ঘাবড়ে গেছে। তো এতটাই ও ঘাবড়ে গেছে, ও বলছে যে কেন ফোন, কেন কিসের ফোন, এরকম করে ও যখন বলছে, তখন মেয়েটা বলছে আচ্ছা আমারও তো তাড়া আছে, আর হ্যাঁ একটা জিনিস মনে রেখো, আমি কিন্তু তোমার মোবাইল নাম্বারটা জানি। এই বলে কিন্তু মেয়েটা বলে যে আমার তো অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে আজকে ট্যাক্সিতে যেতে হবে। তো বলে মেয়েটা প্রিপেড ট্যাক্সির দিকে চলে যায়, প্রিপেড ট্যাক্সি ধরতে। আর অরিন্দম ওখানটায় মানে ও যেটা লিখেছে যে ও পুরো হতভম্ব হয়ে যায়, যে ও কোন কলেজে পড়তো, ও কলেজে ওর রোল নাম্বার কত ছিল, এরকম টুকটাক অনেক কথা বলে, ইভেন ওর ফোন নাম্বারটা পর্যন্ত জানে। আবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অরিন্দমের কলেজ জীবন অবধি একটা ফোন নাম্বার ছিল। এবার সেই ফোন নাম্বারটা ওর মানে আর কি, যে ফোনটা আর কি ছিল, যে সেল ফোনটা, তো সেই সেল ফোনটা ওর কোনো কারণে নষ্ট হয়ে যায়। এবার নষ্ট হয়ে যাওয়ার পরে ও যখন চাকরি বাকরি পায়, তো তখন নতুন করে একটা ফোন নাম্বার নেয়, এবং সেই ফোন নাম্বারটা কিন্তু খুব বেশি কারোর কাছে নেই, ঠিক আছে? তো ভাবছি যে আমার ফোন নাম্বারটা কী করে পেলো। তো তারপরে ও ভাবতে যাচ্ছে আমার ফোন নাম্বারকে আমারই কোনো বন্ধু বান্ধব কি কিছু মানে দিল, ও না কিছু বুঝতে পারে না। আর মেয়েটা বলে সঙ্গে সঙ্গে প্রিপেড ট্যাক্সির লাইনে চলে গেল, ফলে ও মেয়েটাকে যে আবার জিজ্ঞেস করবে। আর একটা বিষয় হচ্ছে যে মেয়েটাকে কিন্তু যখন অরিন্দম দু একটা কথা জিজ্ঞেস করে, মেয়েটা কিন্তু খুব একটা স্পষ্ট অ্যান্সার করেনি, মানে কি করে জানলো বা কি, কিছুই বলছে না সেরকম। তো অরিন্দম না মানে সঙ্গে সঙ্গে ও বাস ধরার দিকে চলে আসে, এবং বাসে উঠে ও প্রথম ওর সেই বন্ধুটাকে ফোন করে, যে বন্ধুটাকে আর কি ওই বিষয়টা জানিয়েছিল। তো ওর বন্ধুটাকে যখন ফোন করেছে, তো বন্ধুটা সব শুনে টুনে বলছে আর দেখ যে আমাদেরই হয়তো ফ্রেন্ড সার্কেলের কেউ হবে, তোকে হয়তো কোনোভাবে চেনে, তোকে হয়তো পছন্দ করে। আমরা অনেক কলেজ জীবনে আমাদের অনেক বন্ধুর বন্ধু এরকম তো আমরা প্রচুর গেট টুগেদারে গেছি, হতে পারে কারোর হয়তো জন্মদিনে এসেছিলো বা কিছু একটা। তো কোনোভাবেই মানে মেয়েটার যখন ও বিবরণ দেয়, ওর বন্ধুও কিন্তু ওরকম কোনো মেয়ের কথা মনে করতে পারে না। কিন্তু ওর বন্ধু বলে যে দেখ তোর ফোন নাম্বার জানে, তোর কলেজের রোল নাম্বার জানে, এত কিছু জানে, তো অবভিয়াসলি আমাদের কলেজেরই কেউ হবে। হয়তো তোকে সত্যি কথা বলেনি, তোকে হয়তো কিছুই বলেনি, হয়তো ইঞ্জিনিয়ারিংই পড়তো, বা যাই হোক আমাদের হয়তো জুনিয়র হবে বা সিনিয়র হবে। অরিন্দমের না বাট কোনো মাথাতে একটা জিনিস ওর মাথায় আসে না, যে ব্যাপারটা হলোটা কি, কেন হলো এই ব্যাপারটা, ও কিচ্ছু বুঝতে পারে না। তো এবার কী করবে, ওর তো কিছু করার নেই। এরপরে ও যেটা ভাবলো যে না, এই মেয়েটা যদি সত্যি সত্যি ফোন করে, আমি কিন্তু মেয়েটাকে জিজ্ঞেস করব। আচ্ছা এই পজিশনের মধ্যে যেটা অরিন্দম লিখেছে, যে ওর জীবনে একটা এমন টার্ন মানে টাইমিং চলে এলো আস্তে আস্তে, যে ও মন থেকে কিন্তু একদমই চাইতো না যে এই মেয়েটার সাথে ওর দেখা হোক। ও চেঞ্জ করে করে ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করতো, কিন্তু ও যে বগিতেই উঠতো অদ্ভুতভাবে মেয়েটা কিন্তু সেই বগিতেই উঠতো। মানে ওটা হয়তো কিছুক্ষণ পরে বা একটা স্টেশন পরে হয়তো দেখতো যে মেয়েটা হয়তো কোনো কোনায় দাঁড়িয়ে রয়েছে বা কোনো সাইডে সিটে বসে আছে, এইটা হতে লাগলো। আর যেটা হলো, মেয়েটা রোজ নয় বাট একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু মেয়েটা এই অরিন্দমকে ফোন করতো, ঠিক আছে? অরিন্দমকে ফোন করতো এবং ফোন করে খুব অদ্ভুত অদ্ভুত টাইপের কথাবার্তা বলতো। বলতো যে তুমি চোখ বন্ধ করো, তুমি চোখ বন্ধ করে একটা কিছু চিন্তা করো, মানে একটা কোনো গাছের চিন্তা করো বা একটা কোনো ফলের চিন্তা করো। তারপরে ওকে হয়তো বলতো যে তোমার এই মুহূর্তে কী খেতে ইচ্ছে করছে। এরকম করে নানান টাইপের খুবই অসংলগ্ন কথাবার্তা বলতো, মানে এমনই কথাবার্তা বলতো যে কথাগুলোর সাথে একটার সাথে আরেকটার কিন্তু কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? এরকম টাইপের অদ্ভুত অদ্ভুত কথা বলতো, কিন্তু সেই কথাগুলো কেন বলতো, কী জন্য বলতো, কিছু বুঝতে পারতো না। এদিকে যেটা হলো, অরিন্দম কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে মেয়েটা কোনোভাবে হয়তো মানে উল্টোটা হচ্ছে, যে মেয়েটাই কিন্তু অরিন্দমকে ফলো করছে। কারণ মানে মেয়েটা যদি ওকে ফলো না করতো, একদিন অরিন্দম কী করেছে, বাড়ি থেকে ইচ্ছে করে একটু তাড়াতাড়ি করে বেরিয়েছে, এবং এটা শুধুমাত্র টেস্ট করার জন্য ও ইচ্ছে করে একটু লেট করে বেরোয়, এবং লেট করে বেরোনোর জন্য নির্দিষ্ট যে ট্রেনটাও ধরার কথা সেই ট্রেনটাও ধরতে পারে না, তার পরের ট্রেনটাও ধরে, তাও আবার মাঝখানের দিকের কোনো একটা কম্পার্টমেন্টে ওঠে ইচ্ছে করে। এবং সেদিনও দেখে, এবং সেদিনও নিশ্চিত ছিল যে মেয়েটা হয়তো আজকে ট্রেনে মেয়েটার সাথে দেখা হবে না,
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে ওই দিনও ওরকম পরের ট্রেনেও, যে ট্রেনটাও ধরার কথা নয়, সেখানেও ওই মাঝের কম্পার্টমেন্টে কিন্তু ওই মেয়েটা উপস্থিত। এবার ওখানে মেয়েটা কি করে এলো? তো অরিন্দম তখন সেদিন মনে মনে মানে একদম ও স্থির হয়ে গেল যে মেয়েটা ওকে ফলো করে। ও যে প্ল্যাটফর্ম থেকে পাঁশকুড়া লোকালটা ধরে, সেই মানে স্টেশন থেকেই কিন্তু ওই মেয়েটাও নিশ্চয়ই ওঠে, না হলে ওকে এইভাবে ফলো আপ করা সম্ভবপর নয়। এরপরে মাঝে মধ্যেই ফোনটা করতো। তো একদিন না অরিন্দম মানে মনে মনে সবসময় ও ভাবতো যে আজকে আমি আজকে আমি মেয়েটাকে জিজ্ঞেস করবো, আজকে আমি মেয়েটাকে বলবো আমাকে যেন আর ফোন না করে। কারণ মেয়েটা নিজের সম্পর্কে কিছুই বলতে চায় না, ভীষণ অসংলগ্ন টাইপের কথা বলে। কিন্তু একটা বিষয়ও খেয়াল করতে লাগলো যে একদিন ওকে যেমন বলেছে যে সেদিন গরমের সময় ছিল, তো মেয়েটা ওকে বলেছে তোমাকে এখন কি ফল খেতে ইচ্ছে করছে। তো অরিন্দমের যে খুব কথা বলার ইচ্ছে থাকতো মেয়েটার সাথে তা নয়, কিন্তু কোনো না কোনোভাবে না মানে যখন ফোনটা আসতো অরিন্দম ওটাকে ইগনোর করতে পারতো না, ফোনটা রিসিভ করতো। তো যাই হোক, তো একদিন ওকে এরকম বলেছে। তো তখন ওকে বলছে যে তখন মানে জাস্ট গরমটা পড়ছে, তো ওকে বলেছে যে তোমার কি ফল খেতে ইচ্ছে করছে। এবার সেই সময় কিন্তু মানে গরমের একদম শুরুর দিকটা, সেই সময় তো তালশাঁস তো থাকে না। তো ইচ্ছে করেই বলেছে যে এখন তো তালশাঁসের সিজন নয়, এখন কোথাও তালশাঁস পাওয়াও যায় না, কিন্তু শীতের পরেই জাস্ট গরমটা পড়েছে, এখন যদি তালশাঁস খেতে পেতাম তাহলে হয়তো খুব ভালো হতো। তো মেয়েটা নাকি শুনে হেসেছিল। তো মেয়েটা বলছে যে এখন এই সিজনে তালশাঁস কী করে আসবে, তো দেরি আছে অনেক। খুব অদ্ভুতভাবে, খুবই অদ্ভুতভাবে ঠিক পরের দিনই কিন্তু ওদের বাড়িতে মানে অরিন্দমের বাড়িতে ও তো অফিস গেছিল, তো ওর মা বলে যে একজন নাকি তালশাঁস বেচতে এসেছিল এবং জোর করেই বেশ কিছু তালশাঁস গুছিয়ে দিয়ে চলে যায়। এবং এমন একটা সিজন সেটা যে সেই সময় কিন্তু তালশাঁস পাওয়ার কথাই নয়। তো এইরকম দু তিনটে ছোট 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 ব্যাপার। আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। তো একদিন ওকে বলেছে যে মেয়েটার কি এরকমই ফোনে কথা হচ্ছিল, তো বলেছে যে তোমাদের মানে সেদিনকে ও নাকি কোনো একটা জায়গাতে খাবার অর্ডার করেছিল। তো ওকে বলেছে যে কি তোমার রাতের খাবার হয়ে গেছে, ডিনার হয়ে গেছে? তো তখন অরিন্দম বলেছে না আমার ডিনার হয়নি। তো বলছে যে কেন ডিনার হয়নি, তোমার তো ডিনার করে যাওয়ার কথা। মানে মেয়েটা এমন করে ওর সাথে কথা বলতো অরিন্দমের সাথে যে আস্তে যে ওরা একে অপরকে বহুদিন থেকে চেনে, বহুদিনের একটা গভীর বন্ধুত্ব ওদের মধ্যে আছে, এরকম টাইপের আর কি কথাবার্তা ছিল। তো মেয়েটা বলছে যে এত রাত হয়ে গেছে তুমি এখনও কেন খাওনি? তো তখন অরিন্দম প্রথমে কিছু বলেনি। তো তার কিছুক্ষণ পরে বলছে যে না আজকে অ্যাকচুয়ালি আমার খুব বাইরে চাউমিন খেতে ইচ্ছে করছিল, তো আমি চাউমিন অর্ডার করেছি অনলাইনে। সার্ভিস ওরকম যারা আর কি অনলাইন ফুড ডেলিভারি আমি করেছি, তো আসবে, এখন এলে আমি খাবো। তো হঠাৎ করেই মেয়েটা নাকি বলে যে তোমার চাউমিন খেতে ইচ্ছে করছে, তা তুমি বাড়িতে বানিয়ে নিতে, তুমি বাইরে থেকে কেন অর্ডার করতে গেলে, তোমার তো বাইরে থেকে অর্ডার করা উচিত হয়নি। তো অরিন্দম মাঝে মধ্যে মানে মেয়েটা এমন করে ওকে শাসন করতো, এমন ওকে কথাবার্তা বলতো, অরিন্দম নিজেই মানে বুঝতে পারতো না যে মেয়েটা অ্যাকচুয়ালি ওর সাথে কোন সম্পর্কের জোরে কথা বলছে। মানে কিছুই না, মেয়েটা ওর নর্মাল ফ্রেন্ডও নয়, কিছুই না, বাট এমন করে কথা বলতো মনে হতো যেন একে অপরকে প্রচুর চেনে। তো তখন বলছে না 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 ওই ওই চাউমিন খাওয়ার কোনো দরকার নেই, ওই চাউমিন এলে ওরকমই রেখে দিয়ে ওই ওই চাউমিন একদম খাওয়ার কোনো প্রয়োজন নেই, ওই চাউমিন খেলে কিন্তু পেট খারাপ হতে পারে। এবার সেই দিন না মানে একে তো ওর অফিসের কিছু কাজকর্ম নিয়ে একটু সমস্যায় ছিল, তার মধ্যে মেয়েটা মাঝে মধ্যে ওর সাথে এমন গায়ে পড়ে কথা বলে, এমন করে ওকে গাইড করে, এমন করে ওকে শাসন করে, মনে হবে যেন ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম টাইপের। তো অরিন্দম না ফোনটা রেখে দিয়েছে, তো এবার কী বাজে কথা ফালতু কথা বলছে মেয়েটা, বেকার কোনো টাইম কোনো ইয়ে নেই, মেয়েটা ভীষণ টাইম নষ্ট করে, এ বলে ফোনটা রেখে দিয়েছে। এবার এখানে একটা কথা বলে রাখি, অরিন্দম সেদিন যে জায়গা থেকে ও চাইনিজটা অর্ডার করেছিল সেটা কিন্তু ওর একটা ওয়ান অফ হিজ ফেভারিট রেস্টুরেন্ট, এবং ওখান থেকে কিন্তু এর আগেও বহুবারও খাবার খেয়েছে, এবং ওই দোকানের খাবারটা মোটামুটি ভালোই, এর আগেও খেয়েছে, ভালোই খাবার করে। তো সেদিন তো মেয়েটা ওরকম বলল। অদ্ভুতভাবে সেদিনকে ও ওই চাউমিনটা খায় আসার পরে, এবং খাওয়ার ঠিক 2-3 ঘন্টা পরে মানে রাতের বেলা শুয়ে পড়েছে, তারপর থেকে কিন্তু ওর প্রচণ্ড পেট খারাপ হয়ে যায়। তো পেট খারাপ যখন হয় তো ও না নিজেও একটু অবাক হয়ে যায় যে আরে মেয়েটা আমাকে বললো যে ওটা খেলে পেট খারাপ হয়, সত্যি সত্যি আমার পেট খারাপ হয়ে গেল। তো দেখুন এই ধরনের ঘটনাগুলো যখন প্রথমে ঘটা শুরু করে মানুষ না মানে রিলেট করতে পারে না, হয়তো মনে হয় যে ঠিক আছে এটা একটা কাকতালীয় ব্যাপার, বা ঠিক আছে এইটা নিয়ে অত গভীর করে ভাবার কিছু নেই, মানুষ আর কি বিশ্বাস করতে পারে না যে এইরকম ঘটনাও যে ঘটতে পারে, সেটা প্রথমে বিশ্বাস হয় না।
এটা খুবই স্বাভাবিক। তো ওনার ক্ষেত্রেও কিন্তু তাই হয়, উনিও বিশ্বাস করতে পারে না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আস্তে আস্তে ওই মেয়েটা মানে আগে হয়তো 1-2 দিন অন্তর ফোন করতো, 2-3 মিনিটের বেশি কথা হতো না। এরপরে আস্তে আস্তে কিন্তু মেয়েটা মানে রেগুলার ইন্টারভালে ফোন করতে থাকে, এরপর একটা রেগুলার বেসিসে হতে থাকে। এবং আরও মজার বিষয় হচ্ছে যে একদিন ওই মেয়েটা ফোন করে না, তো ফোন এলে যে অরিন্দমের কথা বলতে খুব একটা ভালো লাগতো তা নয়, আবার যদি মেয়েটা ফোন না করতো তখন অরিন্দমের মনে হতো যে আরে মেয়েটা আজকে ফোন করলো না, আজকে আর কথা হলো না। তো এরকমই একটা চিন্তা ভাবনা থেকে একদিন অরিন্দম কি করেছে, মেয়েটাকে ফোন করেছে। খুব অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটাকে ফোন করে কিন্তু মেয়েটার ফোন কিন্তু সুইচ অফ আসে। এবং তার এই ঘটনার পর থেকে অরিন্দম একটা বিষয় খেয়াল করতে থাকে যে মেয়েটা যখন ফোন করে কথা হয় 2-3 মিনিট কথা হলো ঠিক আছে, কিন্তু অরিন্দম যদি মেয়েটাকে কল করতে চায় তখন কিন্তু কখনোই মেয়েটাকেও কল করতে পারে না, ওর ফোন সুইচ অফ আসে। তো এটা দেখার পরেও ভাবলো যে আচ্ছা আমি ফোন করছি বলে আমার নাম্বারটা থেকে ফোন করছি বলেই কি সুইচ অফ বলছে, নাকি অন্য নাম্বার থেকে ফোন করলেও সেম কথা বলে। তো সেটাকে টেস্ট করার জন্য ওর বাড়ির ওর মায়ের মোবাইল থেকে ফোন করে, ওর বন্ধুর মোবাইল থেকে ফোন করে, কিন্তু সব ক্ষেত্রেই দেখছে যে সারাদিন মেয়েটার ফোন সুইচ অফ থাকে। এবার এই পুরো বিষয়টা ওর সেই বন্ধুটাকে কিন্তু বলে যে এরকম এরকম ব্যাপার, মেয়েটাকে আমি ফোন করলে মেয়েটা অলওয়েজ ফোন সুইচ অফ থাকে। তো ওই ছেলের বন্ধুটা বলছে যে বাজে মেয়ে, হয়তো মেয়েটা হয়তো এরকম 10টা ছেলেকে ফোন করে, 10টা ছেলেকে 10টা নাম্বার থেকে ফোন টোন করে, এবং যখনই ফোন করা হয়ে যায় ফোন নাম্বারটা হয়তো সিমটা খুলে আবার সেই ফোনে অন্য সিম দিয়ে আবার হয়তো ফোন করে। তুই মেয়েটার সাথে কথা বলিস না, মেয়েটার কিছু গন্ডগোল আছে, এরকম করে করছে, নিশ্চয়ই দেখবি 2 দিন পরে তোর থেকে মেয়েটা টাকা পয়সা চাইবে বা তোর সাথে তোকে অন্যরকমভাবে কোনো কাজে লাগানোর চেষ্টা করবে, তুই কিন্তু সাবধান হয়ে যা, এই মেয়েটার সাথে কথাবার্তা বলিস না। তো এই সারাদিন ফোন সুইচ অফ থাকা, এবার একদিন মেয়েটাকেও জিজ্ঞেসও করার নাম যে তোমাকে আমি ফোন করেছিলাম, তোমার ফোন সুইচ অফ ছিল। তো ও বলে যে না আমি কাজে থাকি, আমি মানে ওর বাড়িতে নাকি আর কি অনেক বয়স্ক মানুষ আছে, তো মানে নার্সিং কেয়ারে তারা থাকে, তো ফোন হঠাৎ করে বাজলে অসুবিধে হতে পারে, তো এরকম নানান মানে কথাবার্তা বলে, যে কথাগুলো সবকটাই যে খুব বিশ্বাসযোগ্য তা সেরকমও কিন্তু নয়। এই ব্যাপারটা যখন এভাবে চলতে থাকে, একদিন হঠাৎ করেই মেয়েটা ওকে রাত 12টা নাগাদ ফোন করে, এবং ফোন করে ওকে বলে যে কালকে তুমি ভোর 4:30টার সময় তোমার যে স্টেশন তুমি সেখানটা চলে আসবে, হঠাৎ করেই বলে। এবং মেয়েটা খুব ওরিড দেখাচ্ছে, মানে একটা খুব চিন্তিত, খুব আর কি একটা টাইট সিচুয়েশনে রয়েছে, সেটা ওর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। তো এই কথা যখন বলেছে তখন অরিন্দম বলেছে যে এত ভোরবেলা আমি প্ল্যাটফর্মে কেন যাব, মানে কি জন্য যাব। তখন বলছে দেখো তোমাকে আমি অত কথা বলতে পারবো না, কিন্তু তুমি আসবে এবং তুমি যদি পসিবল হয় তোমার পক্ষে কিছু টাকা সাথে নিয়ে এসো, আমার খুব প্রয়োজন। তো অরিন্দম তো বুঝতে পারছে যে ব্যাপারটা খুব একটা মনে ঠিকঠাক লাগছে না, যে মেয়েটাকে বলতে 4:30টার সময় আসতে, এবার হাতে কিছু টাকা। তো তখন অরিন্দম ইচ্ছে করে জিজ্ঞেস করছে কত টাকা। তো বলছে তুমি 1,000-2 টাকা এনো তাহলেই হবে। এবারে ও মানে আরোই কিছু বুঝতে পারছে যে 1,000-2 টাকা নিয়ে মেয়েটা 4:30টার সময় প্ল্যাটফর্মে দাঁড়াতে বলছে, কেন বলছে। তো অনেকবার ও জিজ্ঞেস করে, ও কোনো কথা বলে না। তো তখন অরিন্দম চিন্তায় পড়েছে যে ও কী করবে, কালকে যাবে কি যাবে না। তো তখন মনে করলো যে ওর বন্ধুটার সাথেও এই বিষয়ে একটু পরামর্শ করে। তো বন্ধুটা ওকে বলে যে তুই একদম যাস না, এই মেয়েটার কিন্তু মানে আমার মানে মতিগতি ঠিক লাগছে না, তুই একদম যাবি না, এবং যদি তুই যা তাহলে কিন্তু তুই কোনোভাবে ফেঁসে যেতে পারিস। আর এত সকালবেলা এত ভোরবেলা প্ল্যাটফর্মে কেউ থাকবেও না, ফাঁকা ফাঁকাই থাকবে, তুই অত সকালবেলা কেন যাবি। তো অরিন্দমও ভাবলো যে না সত্যি এই মেয়েটাকে এইভাবে আমার মেয়েটার সাথে এভাবে দেখা করতে যাওয়াটা ঠিক না, তো ঠিক আছে আমি যাব না। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই দিনটায় একটা চরম অস্বস্তিতে কিন্তু সেই রাতটা ওর কাটলো, কিন্তু একটুও দু চোখের পাতা এক করতে পারলো না। এবার যখন 4:30 বেজেছে ঘড়িতে, একদম কাটায় কাটায় যখন 4:30, তখনও ভাবছে যে এবার তো তাহলে মেয়েটা আমাকে ফোন করবে, ও আমাকে দেখতে না পেলে নিশ্চয়ই ফোন করবে। তো ও ভাবছে যে এবার মেয়েটার ফোন আসবে, এক্ষুনি ফোন আসবে। তো 4:30 থেকে যখন 4:45 হয়েছে, তো তখন দেখছে মেয়েটা ফোন করছে ওর ফোনে। তো যথারীতি রিসিভ করেছে, এবং রিসিভ করার পরে না মানে ও একটা এরকম গলার ভাবটা করতে চাইছে যে ও খুব গভীর ঘুমে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ও ঘুম হয়নি, ও সারা রাত ঘুম হয়নি।
তো তখন ওই মেয়েটা মানে ফোনের ভিতরে মেয়েটা আর কি মানে প্রচণ্ড আর কি রাগ নিয়ে, মানে প্রচণ্ড রাগ, প্রচণ্ড আক্রোশ নিয়ে বলছে, মানে একদম এর আগে ওকে আপনি করে ডাকতো, কখনো কখনো তুমি করে ডাকতো, কিন্তু কখনোই কিন্তু অরিন্দমকে তুই বলে সম্বোধন করেনি। তো বলছে যে তোরা সব ছেলেরা একই রকম হোস, তোরা সব ছেলেগুলো সব মেয়েদের সাথে তোরা ঘুরতে পারবি, তোরা মেয়েদের সাথে মজা করতে পারবি, আনন্দ করতে পারবি, অথচ যখন একটা মেয়ে বলবে যে আমাকে বিয়ে কর, আমার দায়িত্ব নেই, আমাকে তোর বউ করে বাড়িতে তোল, তখন তোরা পারিস না বল? তোকে আমি বললাম যে তুই 4:30টার সময়, তোর থেকে আমি মাত্র 1,500-2,000 টাকাই চেয়েছিলাম, তুই সেটুকুও আমাকে দিতে পারলি না, বলে ওকে প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলছে এবং চিৎকার করে করে বলছে। তো অরিন্দম না মানে পুরোপুরি ঘাবড়ে গেছে। ও ভাবছে যে আমি মেয়েটার সাথে জাস্ট এমনি কথা বলতাম, আর ওই আমাকে ফোন করতো, আমি কখনোই মানে একবারই ওর সাথে আমার ওই একটা ক্যাফেতে আমরা গেছিলাম, তারপরে ওর সাথে আমি কখনো সে অর্থে দেখাও করিনি, হয়তো হাওড়া স্টেশনে আমরা 1-2বার কথা বলেছি, এর থেকে বেশি কিছুই না। এখানে প্রেম ভালোবাসা এসবের গল্প আসছে কোথা থেকে? আর ওই মেয়েটাকে আমি বিশেষ চিনিও না, সে আমাকে বলছে যে 4:30টার সময় 1,000-2,000 টাকা নিয়ে দাঁড়াতে, এবং আবার মেয়েটা ফোন করে এটাও বলে যে আমি শুধু তোকে পরীক্ষা করবার জন্য বলেছিলাম, আমি তোর টাকা নিতামও না, কারণ আমার সেই টাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুই যদি আসতিস আমার খুব ভালো লাগতো। কিন্তু এটুকুই আমি বুঝলাম যে তোরা ছেলেরা সব একই রকম হোস, তোদের কোনো মেরুদণ্ড নেই, তোরা মানুষকে সম্মান দিতে জানিস না, তোরা একটা মেয়েকে ভালোবাসতে পারিস না, এরকম নানান কথা ওকে বলে গেল। বলে মেয়েটা ফোনটা যথারীতি রেখে দেয়। এবারে ওর এই সমস্ত কথাবার্তা শুনে অরিন্দম যেটা লিখেছে যে ও অ্যাকচুয়ালি খুব সেন্সিটিভ, মানে ওকে বাইরে থেকে দেখে বোঝা যায় না, বাট ও মানুষ হিসেবে খুবই সেন্সিটিভ একজন মানুষ। তো এত কথা শুনে মানে ও মানে কলেজ স্কুল লাইফে পড়াশুনো, কলেজ লাইফে পড়াশুনো, তারপরে চাকরি, এইগুলো নিয়েই ওর দিন কেটেছে, জীবন কেটেছে। ও এর আগে কোনোদিনও কোনো মেয়ের সাথে সেই অর্থে কোনো বন্ধুত্ব বা বন্ধুত্বের থেকেও বেশি ভালোবাসার সম্পর্ক সেরকম কোনোদিনই কিছু ছিল না। আর এই মেয়েটির প্রতি ওর কিন্তু কোনো রকম সেরকম কিছুই ছিল না, কোনো সেরকম ফিলিংস ছিল না, মানে খুব বেশি হলে একটা খুব মানে চেনা পরিচিত মধ্যে একজন বা একজন সামান্য সাধারণ বন্ধু সেভাবেই ও দেখতো, তার বেশি কিছুই ছিল না। কিন্তু হঠাৎ করেই ওকে এতগুলো অ্যালিগেশন দেয়, তোরা সব ছেলেরা একরকম, তোকে আমি পরীক্ষা করার জন্য জাস্ট বলেছিলাম যে তুই 4:30টার সময় একটু টাকা নিয়ে আসিস, তুই কী ভেবেছিলি যে আমি তোর সমস্ত টাকা পয়সা নিয়ে নেবো? এরকম কথাগুলো না মানে ওকে খুব টাচ করে যায়, ওর মনে না খুব লাগে যে এরকম মানে মেয়েটা বললো কেন, কী ব্যাপার হলো। এরপর থেকে কিন্তু অরিন্দমের জীবনে একটা খুব বাজে সময় নেমে এলো। সেটা হচ্ছে যে প্রত্যেক দিন রাতের বেলা, মানে প্রত্যেক দিন রাতের বেলা, ডেইলি রাতের বেলা ও কিন্তু মানে ঘুমোতে পারতো না, এবং এটা ও বুঝতে পারতো যে ওর ঘুমটা হয় না, ওর খুব অস্বস্তি হয়। এবং বাকি যেটুকু কথা আমি আপনাদেরকে বলবো সেটা কিন্তু ওকে যারা দেখেছে ওর বাড়িতে বা ওর অফিসে তাদের বয়ান অনুযায়ী, সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই ও কার সাথে ফোনে কথা বলতো, হয়তো অফিসে কাজ করতে করতে একটা ফোন এলো, বেরিয়ে চলে গেল, আধা ঘন্টা 40 মিনিটও কথা বলতো, এবং পরে যখন প্রথম এটা সবাই দেখতো, কেউ ওকে কিছু বলতো না। তো তারপরে একদিন ওর একটা এরকম খুব ইম্পর্টেন্ট কাজ চলছিল, তো ওর যে সিনিয়র ছিল তো সে বলছে যে তুমি ফোনে কথা বলতে যাও প্রত্যেক দিন আধা ঘন্টা 40 মিনিট করে, তুমি চলে আসো, তো তুমি একটু তাড়াতাড়ি আজকে এসো, এই কাজটা আজকে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বলে যে আমি রোজ কথা বলি? বলছে হ্যাঁ তুমি তো রোজ ফোনে কথা বলো। বলছে যে আমি তো এই সময় ফোনে কথা বলি না। তা বলছে হ্যাঁ তুমি তো কানে ফোন নিয়ে বেরিয়ে যাও, তুমি নিচে নিচে ঘোরাঘুরি করে নিচের কমন স্পেসে কথা বলো। তো মানে বলছে তুমি খুব আস্তে আস্তে কথা বলো, কিন্তু এই যে ও ফোনে কথা বলে বা কী বলে এটা কিন্তু কোনোটাই ওর স্মৃতিতে নেই। মানে অদ্ভুতভাবে ও যে এই যে ফোনে কথা বলে, ইভেন ওর মাও 1-2বার ওকে বলেছে যে তুই এত রাতের অবধি কী কার সাথে ফোনে কথা বলিস? তো বলছে না আমি তো কারোর সাথে কথা বলি না। ইভেন বহুবার অরিন্দম নিজে ভালো করে রিমাইন্ড করার চেষ্টা করেছে যে ও সত্যি কি কারোর সাথে কথা বলছে, তো দেখছে যে না, ও কারোর সাথেই কথা বলছে না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর ফোনে কিন্তু কল লগ চেক করলে দেখা যাচ্ছে যে ও একটা ফোন নাম্বারে ও ফোন করে কথা বলছে। তো এই বিষয়টা নিয়ে ওর অফিসে 2-3টে কলিগ ওকে বলে যে হ্যাঁ তুমি কিন্তু ফোনে কথা বলছো, তুমি নিজে বুঝতে পারছো না। মানে প্রথম সবাই ভাবতো যে আরে ও এই ছেলেটা হয়তো মিথ্যে কথা বলছে বা উপর চালাকি করছে, কিন্তু পরবর্তী সময় তারাও বুঝতে পারে যে অরিন্দম মিথ্যে বলছে না, কারণ ও না মানে ওই টাইমটাকে যে ও যে কোথায় যাচ্ছে কী কথা বলছে এটা বলার পরেও ভুলে যাচ্ছে, কোনো না কোনোভাবে ও ভুলে যাচ্ছে। এবং অরিন্দমও নিজেকে মানে নিজের উপরে নিজে যখন
মানে একটু মনিটর করার চেষ্টা করে যে আমি কি সত্যিই কথা বলছি, সবাই তো এতগুলো লোক তো আমায় মিথ্যে বলবে না। তো সেটা যখন ও বোঝার চেষ্টা করছে, ও বুঝতে পারছে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, সেটাও বুঝতে পারে, কিন্তু ও যে কী কথা বলছে, কি সেই কথার বক্তব্য, কার সাথে কথা বলছে, সেটাও কোনোভাবেই কিন্তু রিমাইন্ড করতে পারছে না। এরকমভাবে যখন চলতে থাকছে, তো তখন অরিন্দমের যে ওই বন্ধু ছিল, সেই বন্ধু না ওর বাড়িতে যাতায়াত ছিল, কলেজ জীবনের বন্ধু তো। তো সেই বন্ধু একবার ওদের বাড়িতে আসে এবং ওর মায়ের সাথে এই বিষয়টা নিয়ে পুরো কথা বলে এবং ওর মাকে পুরো বিষয়টা বলে। এবার ওর মাও জানতো না, তো পুরো বিষয়টা ওনার শুনে ওনারও তো খুব খুব মানে অদ্ভুত টাইপের লাগে। তো তখন ওদের বাড়িতে একজন ওর মামা ছিল, তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার। তিনি মানে ওরকম কোনো মানে তান্ত্রিক বা পণ্ডিত ওরকম না, উনি জাস্ট প্লেন অ্যাস্ট্রোলজার। তো উনি তখন বলল যে কিছু তো একটা আমি গন্ডগোল দেখতে পাচ্ছি এবং কিছু একটা ওর অসুবিধে হচ্ছে। তো উনি তখন ওনারই আরেকজন যিনি গুরু পণ্ডিত ছিলেন, তো তার সাথে যোগাযোগ করে। তো তার কাছে অরিন্দমকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে উনি বেশ কিছু জিনিসপত্র দেখে, কিছু লক্ষণ দেখে ওর ভিতরে, এবং ওকে নাকি একটা জলের বাটি হাতে ধরতে দেয় এবং ধরার পরে নাকি সেই জলের মধ্যে নাকি একটা হালকা নাকি আলোড়ন পড়ে। তো সেটা দেখে নাকি উনি বুঝতে পারেন যে ওর উপরে একটা আত্মা ভর করতে চাইছে, একটা মেয়ের আত্মা ভর করতে চাইছে, এবং সেই আত্মাটা চায় যে অরিন্দম তার সাথেই থাকুক, তার কাছেই থাকুক, এবং ওই আত্মাটা অরিন্দমের যে খুব ক্ষতি করবে সেরকম নয়, কিন্তু ওই আত্মাটা যদি অরিন্দমের সাথে থেকে যায়, অরিন্দম কিন্তু জীবনে মানে কোনো বিয়ে কিছু করতে পারবে না, ওর নিজের জীবন বলে কিছু থাকবে না। মানে কাজকর্ম করছে সেইগুলো ঠিকঠাক থাকবে, হয়তো ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু পরবর্তী সময়ে আত্মাটা যদি ওর সাথে থেকে যায়, ও ওই আত্মাটা কখনোই চাইবে না যে ও পরবর্তী সময় অরিন্দমের বিয়ে হোক, সংসার হোক, এটা কখনোই হবে না। উনি বলেন যে যে করেই হোক এই আত্মাটাকে কিন্তু ওর থেকে দূর করতে হবে, না হলে কিন্তু মানে যখন আর কি আত্মাটা ভায়োলেন্ট হয়ে যাবে বা ও যখন বুঝতে পারবে যে ওকে সরানোর চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু অরিন্দমেরই ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো তারপরে নাকি দীর্ঘ একটা বছর, মানে এই আত্মাটা নাকি একটা অদ্ভুত টাইপের আত্মা ছিল। তো মানে যে হচ্ছে ওর এমনিতে ক্ষতি করবে না, কিন্তু ওকে যদি ওর থেকে সরানোর চেষ্টা করা হয়, সেটা যদি ও বুঝতে পারে, তখন কিন্তু ওর ক্ষতি করলেও করতে পারে। তো ওই একটা বছর ওকে বিভিন্ন রকমভাবে তাবিজ দিয়ে, বিভিন্ন ঠাকুরের মন্দিরের জায়গায় নিয়ে গিয়ে ওকে নাকি বিভিন্ন রকমভাবে ওই জায়গা থেকে অনেক চেষ্টা করে ওই আত্মাটার থেকে কিন্তু ওকে মুক্তি আর কি পায়। এবং তারপরে বলে যে তুমি বেনারস যাও, বেনারস গিয়ে ওখানকার যে আর কি মা অন্নপূর্ণার যে মন্দির, সেখানে গিয়ে এবং মহাদেবের মন্দিরে পুজো দিতে বলে। তো সেই সমস্ত কিছু অরিন্দমকে করে এবং করতে হয়, কারণ ওই পুরো একটা বছর সময় কিন্তু অরিন্দমকে বিভিন্ন রকম মানে হ্যারাসমেন্ট কিন্তু হতে হয়েছে। ওরকমভাবে ও ফোনে কথা বলতো, বুঝতে পারতো না যে ও ফোনে কথা বলছে। ও খাওয়ার পরে ও ফিল করতে পারতো না যে ও খেয়েছে, বা ওর খিদে পেলে সেটাও ফিল করতে পারতো। এরকম নানান ছোটোখাটো শারীরিক সমস্যার মধ্য দিয়েও কিন্তু ওকে যেতে হয়েছে। তো পরবর্তী সময় যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তো ওই ভদ্রলোক যিনি আর কি ওর ওই মামার যিনি পরিচিত যিনি ছিলেন, তো তিনি বলেছিলেন যে ওই মেয়েটির আত্মাটা মানে একটা অতৃপ্ত আত্মা, যার অপঘাতে কোনোভাবে হয়তো মৃত্যু হয়েছিল, এবং যেটা জানা গেছে যে ওই আত্মাটা নাকি মানে সে তার জীবনে তার কোনো প্রেমিক হয়তো ছিল, সে তার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু সেটা কোনোভাবে সাকসেসফুল হয়নি। তো সেই রাগ অভিমানে তার জীবনে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, এবং তারপর থেকেই কিন্তু সে মানে তার তো আর কি বাঁচার ইচ্ছে ছিল, তার জীবনে অনেক রকমের স্বপ্ন ছিল। তো সে ভাবছিল মানে সেই আত্মাটা আর কি এমন কোনো শরীর বা এমন কোনো মানুষকে ভিতরে আর কি তার প্রভাব বিস্তারটা করতে চাইছিল, যে যার সাথে থাকলে ও হয়তো ওর জীবনের যে থাকা বা ওর যে স্বপ্নগুলো ছিল সেটা হয়তো পূরণ করতে পারতো। তো সেই জন্যই কিন্তু অরিন্দমের উপরে এই প্রভাবটা বিস্তার করতে চেয়েছিল। কিন্তু ওই একটা বছর ওর খারাপ গেলেও তার পরবর্তীকালে ওই বিষয়টা যখন চলে যায় ওর ভিতর থেকে, ওই আত্মার যে প্রভাবটা, তো তারপরে কিন্তু ওই আত্মাটাও কিন্তু উনি মুক্তি দিয়েছিলেন। ওই আত্মাটার কোনোভাবে মুক্তি হচ্ছিল না, তারও কিন্তু মুক্তি হয়ে যায়, এবং অরিন্দমও তারপর থেকে একদম মানে সুস্থ স্বাভাবিক হয়ে যায়। এবং এই 2024-এ অরিন্দমের বিয়ে। তো এখন কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। আর সত্যি কথাই আমরা হয়তো আশেপাশে অনেক মানুষকে দেখি, অনেক ভিড় হয়তো একটা রাস্তায়, অনেক মানুষজন, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমরা যাদের কীভাবে মানুষ রূপে দেখছি, হতেই পারে যে তাদেরকে আপাত দৃষ্টিতে মানুষের মতো দেখতে হলেও তাদের মধ্যে হয়তো সেই প্রকৃত মানুষটা থাকে না। তাদের মধ্যে হয়তো অনেক এরকম আছে যারা হয়তো প্রকৃত মানুষের, তারা হয়তো সত্যি কোনো আত্মা বা কোনো কিছু রূপ ধরে, তারা মানুষের রূপ ধরে হয়তো ঘুরে বেড়ায়। তো এটাই ছিল ঘটনা।
অরিন্দমকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। ও লিখেছে ওর ভূত ভগবান চ্যানেলের ঘটনা নিয়মিত শোনার ওর খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ তার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ শোনার জন্য। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।